বছর আগের কথা। একটি গ্রামে একজন কৃষক ছিল। তার নাম ছিল হরিশ। তার ঘরে ছিল তার স্ত্রী এবং ভাই সুরেশ। তারা অত্যন্ত গরিব পরিবার ছিল। হরিশ খুব পরিশ্রমী ছিল, কমলাও বেশ পরিশ্রমী ছিল, কিন্তু সুরেশ ছিল নিতান্তই অলস। সে কাজ জানতো কিন্তু করতেই চাইতো না। হরিশ কখনো সুরেশের কাছে কোনো কাজে সাহায্য চাইলে সুরেশ মুখের উপর না বলে দিত। এমনই একদিনের কথা। হরিশ সকালবেলা ঘরের সামনে উঠানে বসে তার স্ত্রী কমলার সাথে কথা বলছে। তা বলছি কি কমলা, আমার গুণধর ভাই কি এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে? হ্যাঁ, সে আর কি করবে, এত সকাল সকাল তার তো কোনো কাজ নেই। থাক থাক, তুমি ওকে এত লাই দিও না তো। আমি কিছু বলতে নিলে তো ওকে তুমি সব সময় সমর্থন করো। তুমি ওকে নিজের ছেলের মতন ভালোবাসো, তা ঠিক আছে, কিন্তু তাই বলে আমাকেও তো কখনো শাসন করতে দাও না। এটা কিন্তু একদম ঠিক নয়। ছেলেটা দিন দিন বড় হচ্ছে, আর ঠিক তেমনই আবার অলসও হচ্ছে। কি আর করব বলো তো, ছেলেটার মুখের দিকে তাকালে আর মনে চায় না যে ওকে একটু বকি বা তোমার কাছে বকা খেতে দেই। থাক থাক, তোমাকে আর ওর প্রতি মায়া দেখাতে হবে না। তুমি এখন যাও, ওকে ডেকে তোলো। আজকে আমার অনেক কাজ রয়েছে। ওকে আবার সন্ধ্যার পর পর্যন্ত নৌকা চালাতে হবে। কি বলছো তুমি, সন্ধ্যা পর্যন্ত? ততক্ষণ কি ছেলেটা পারবে? তোমাকে আমি লাই দিতে বারণ করেছি না? তুমি তারপরেও লাই দিচ্ছ। ও যদি এখন না করতে পারে, তাহলে কদিন পরে বিয়ে দিলে ও সংসার সামলাবে কি করে? বউ বাচ্চার সব দায়িত্ব তো আমার কাঁধের উপরে চলে আসবে। কমলা আর কোনো কিছুই বলে না। সে ঘরের ভেতর গিয়ে দেখে যে সুরেশ খুব শান্তি করে ঘুমিয়ে রয়েছে। সে সুরেশকে ডাকে আর বলতে থাকে, সুরেশ, ও সুরেশ, ভাই আমার, ওঠ ভাই ওঠ। কি হয়েছে বৌদি? এত সকাল সকাল আমাকে আবার তুমি ডাকছো কেন? তোর দাদার যে আজকে অনেক কাজ আছে রে, তাই তো তোকে সন্ধ্যার পর পর্যন্ত নৌকা চালাতে ডেকেছে। হাত মুখ ধুয়ে খেয়ে দিয়ে একটু বের হ না ভাই। তুমি আবার কি বলছোটা কি বলো তো? এতক্ষণ কি কেউ নৌকা চালাতে পারে? তুমি আমার সাথে কি মশকরা করছো? না না ভাই, আমি তোমার সাথে কোনো মশকরা করছি না। তোমার ভাই আমাকে যা বলেছে আমি তো তোমাকে তাই বলছি। এখন তুমি দয়া করে তাড়াতাড়ি ওঠো। ওহো, তুমি যাও তো যাও, আমি আর উঠবো না। তুমি না উঠলে কিন্তু আমি তোমার গায়ে এবার এক বালতি জল ঢেলে দেবো, এই বলে দিলাম। ওরে বাবারে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তবে আমি উঠছি। এটা বলার পরপরই সুরেশ ঘুম থেকে উঠে পড়ে। তারপর সে হাত মুখ ধুয়ে নদীর দিকে চলে যায়। রাস্তায় সুরেশ যাওয়ার সময় গাছের আড়ালে বসে থাকা দুজন গ্রামের লোক সুরেশকে দেখে বলে, এ কি রে, দেখ দেখ, ওটা আবার সুরেশ না? হ্যাঁ হ্যাঁ, ওটা তো সুরেশই মনে হচ্ছে, আবার নাও হতে পারে। আরে, ওটা সুরেশই। এত সকাল সকাল কোথায় যাচ্ছে বলতো? বাড়ি গিয়ে দেখো ওর দাদা ওকে আবার বের করে দিয়েছে কিনা। ও তো বেশ অকর্মণ্য, কোনো কাজই ঠিক মতো করতে চায় না। ওকে আবার ঘর থেকে বের করে দেয়নি তো? ওর মতো ছেলেকে ঘর থেকে বের করে দেওয়াই ভালো। তাহলে এক কাজ করা যাক, ওকে একবার ডেকেই দেখি আসলে ব্যাপারটা কি হয়েছে। এ কি রে সুরেশ, এখানে আয়, আয় বলছি। আরে কোথায় যাচ্ছিস, কোথায়? তোকে ডাকছি না। সুরেশ আপন এবং নীরবের ডাক শুনে গাছের আড়ালে যায় এবং বলে, কি হয়েছে, ডাকছিস কেন? ওরে বাবা, তুই যেতে চাচ্ছিস কেন? এমনি ডেকেছি। তা বলছি, তুই আবার এ সময় কোথায় যাচ্ছিস বলতো? আমি আর কোথায় যাচ্ছি, আমি নদীর তীরে যাচ্ছি। ও তাই বল, আমি তো ভেবেছিলাম তোকে নিয়ে একটা জায়গায় ঘুরতে যাব। সে কি রে, তোরা আবার কোন জায়গায় নিয়ে যাবি? থাক, তুই যখন কাজ করতে যাচ্ছিস তবে যা, তা না হলে আবার আমরাই তোর দাদার কাছে কথা শুনবো। দূর, তোরা শুধু শুধু আমার সময় নষ্ট করছিস। এটা বলে সুরেশ সেখান থেকে চলে যায়। তারপর সুরেশ নদীতে গিয়ে সন্ধ্যা পর্যন্ত নৌকা চালায়। তারপর সে বাড়িতে ফিরে আসে। কিছুদিন পরের কথা, সুরেশ দুপুরবেলা ঘরে বসে ভাত খাচ্ছিল। ঠিক সেই সময় তার দাদা এসে সুরেশকে বলল, সুরেশ, আজকে আমাকে এক জায়গায় যেতে হবে, তুই আজও নৌকা চালাতে যাস, সন্ধ্যার পর বরং ফিরে আসিস।
তখন সুরেশ ভীষণ রেগে যায় আর বলে ওঠে, না না, আমি আর যেতে পারবো না, আমার কাজ আছে। হ্যাঁ, তা তো জানি তোর কি কাজ আছে, শুধু শুধু সময় নষ্ট করার ধান্দা। একটু কাজ কর, নিজেকে একটু কাজে লাগা, কিছু তো করে খেতে হবে নাকি? আমি তো আর সারা জীবন থাকবো না তোর মুখে ভাত তুলে দিতে। আহা, ছেলেটা একটু ভাত খাচ্ছে, তার মধ্যে এসে তুমি আবার ভাষণ দিতে শুরু করে দিয়েছো। কমলা, আমি তোমাকে বলেছি যে আমি যখন সুরেশকে শাসন করব তখন মাঝখানে তুমি একদম কথা বলবে না। কিন্তু কিন্তু কিছু না, তুমি চুপ করো আর রান্নাঘরে যাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আজকেও আমি যাব। এটা বলে সুরেশ তার খাওয়া শেষ করে এবং নৌকা চালাতে চলে যায়। সেদিন সন্ধ্যা হওয়ার কিছুক্ষণ পর যখন সুরেশ নৌকা ঘাটে বাঁধছিল, ঠিক সেই সময় একজন বৃদ্ধা মহিলা তার কাছে আসে। বলছি কি বাবা, তুমি কি আমাকে নদী পার করে দেবে? হ্যাঁ, অবশ্যই দেব, নৌকায় সাবধানে ওঠো। আমি এখন নৌকা ঘাটে বেঁধে চলে যাচ্ছিলাম, তুমি এসেছো যখন তোমাকে বরং আমি পার করে দিই। বৃদ্ধ মহিলা নৌকায় ওঠে এবং সুরেশ নৌকার বাঁধন খুলে নৌকা চালাতে শুরু করে। নৌকা চালানো অবস্থায় তারা বিভিন্ন গল্প করে। হঠাৎ সুরেশ বৃদ্ধ মহিলাকে জিজ্ঞেস করে, তা বলছি কি বুড়িমা, আপনি আবার এত রাতে নদী পার হচ্ছেন কেন? আমার নাতনি অসুস্থ, ওকেই দেখতে যাচ্ছি। আমার 7 কুলে শুধু নিজের মেয়ে এবং নাতনি রয়েছে, আর কেউ নেই। তাই ওদের সমস্যার কথা শুনে আর ঘরে থাকতে পারিনি। এই কথা শুনে সুরেশ অনেক দুঃখ প্রকাশ করে। তারপর সে মহিলাটিকে নদী পার করে দেয়। বৃদ্ধা মহিলা নৌকাটি থেকে নেমে চলে যেতে শুরু করে। হঠাৎ সুরেশ বলে, আরে আরে বুড়িমা, টাকাটা তো আমাকে দিয়ে যাও। আমার কাছে তো কোনো টাকা নেই। তা তুমি আমাকে আগে বলবে না? তাহলে তো তোমাকে আমি নদী পার করে দিতামই না, শুধু শুধু আমার সময় তুমি নষ্ট করলে। শোন, আমার কাছে একটা জিনিস আছে, তুই নিবি? কি আছে তোমার কাছে? যা আছে তাই দিয়ে যাও। বৃদ্ধ মহিলা কিছু ফুলকপির চারা সুরেশকে দেয় এবং বলে, এই গাছগুলো যেখানে লাগাবি সেখানেই ভালো ফলন হবে। এগুলো খুব ভালো জাতের ফুলকপির চারা। সুরেশ আর কোনো কিছুই বলে না, সে ফুলকপির চারাগুলো নিয়ে বাড়ি ফেরত যায়। পরের দিন সকালে সুরেশ ফুলকপির চারাগুলো খাদে লাগায়। এটা দেখে কমলা বলে, এই ভাই, তুই কি করছিস কি? দেখছো না, ফুলকপির চারা লাগাচ্ছি। কিন্তু ফুলকপি তো খাদে হয় না ভাই, তুই কি পাগল হয়ে গেছিস? সুরেশ, আমাদের তো আর কোনো জায়গাও নেই ভাই, যে তাতে করে আমরা ফুলকপির চারা লাগাবো। এসব কথা বলে কমলা সেখান থেকে চলে যায় এবং সুরেশ ফুলকপির চারা সব কটা লাগিয়ে বাড়িতে ফিরে যায়। কিছুদিন পরের কথা, হরিশ যখন হাটে যাচ্ছিল তখন সুরেশ হরিশকে বলে, দাদা, এই ফুলকপিগুলো নিয়ে যা, এগুলো আমার হাতে হয়েছে, এগুলো আজ সব বিক্রি করে আসবি। তুই এত ফুলকপি কোথায় পেলি রে? কেন, আমি যে ফুলকপির চারাগুলো খাদে লাগিয়েছিলাম সেখানেই হয়েছে। বাবা, খাদে লাগানো ফুলকপি এত বড় বড় হয়? তোর বৌদি বলেছিল ঠিকই, আমি তো বিশ্বাস করিনি যে এত ভালো ফলন হবে আর এতগুলো ফুলকপিও হবে। এগুলো বিক্রি করে তো আমরা অনেক টাকা লাভ করতে পারবো, বল? তা অবশ্য তুমি ঠিকই বলেছ। তুই আমাকে ক্ষমা করে দে ভাই, তোকে আমি অনেক অপমান করেছি, এত কিছু করেছি, আর আজ তুই তোর যোগ্যতার প্রমাণ করে দিলি রে।